জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব নদীর শক্তি সম্পর্কে। তোমাদের আমি বলেছি নদীর শক্তি সম্পর্কে আলোচনা করব। নদী কোন কোন পদ্ধতিতে ক্ষয় কার্য করে সেটা সম্পর্কে আলোচনা করব, এবং নদীর ক্ষয় কাজ আর তার নিয়ন্ত্রক কি কি আছে সেগুলোও এই ক্লাসে আলোচনা করব। তোমাদের আমি বলেছি সিলেবাস ভিত্তিক সম্পূর্ণ ক্লাস নেব। আজকে আমরা অনেক কটা ক্লাস করার পরে এইখানে হাজির হয়েছি। আজকে আলোচনার মূল বিষয়বস্তু প্রথমে নদীর শক্তি, তারপরে আমরা আলোচনা করব নদীর ক্ষয়কার্যের পদ্ধতি এবং নদীর ক্ষয়কার্যের নিয়ন্ত্রক। প্রথমে যদি বলি নদীর শক্তি, নদীর শক্তি অনেক কটা বিষয়ের উপর নির্ভর করে। যদি সাধারণভাবে বলি যে যে নদীর শক্তি সাধারণত দিয়ে ডিনোট করছি আমি এনার্জি, বলছি নদীর শক্তি, এটা হলো নদীর শক্তি অর্থাৎ এনার্জি। ভি দিয়ে ডিনোট করব আমরা নদীর জলপ্রবাহের গড় গতিবেগ, অর্থাৎ নদীর শক্তি যদি আমরা আলোচনা করতে পারি বা বুঝতে পারি তবে আমরা নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপ হয় সেইগুলো সম্পর্কেও বুঝতে পারবো। ঠিক আছে, তারপরে আছে ডি, ডি দিয়ে ডেপথ, ঠিক আছে, ভি দিয়ে ভেলোসিটি, ই দিয়ে এনার্জি, ডি মানে ডেপথ অর্থাৎ নদীর গভীরতা, নদীর গভীরতা, তারপরে থিটা দিয়ে নদীর দৈর্ঘ্য বরাবর জলতলের ঢাল, জেড ক্ষয়ের নিম্নসীমা থেকে, ক্ষয়ের নিম্নসীমা বলা হয়, ধারণা কে দিয়েছিল মনে আছে? ক্ষয়ের নিম্নসীমা বা ক্ষয়ের শেষ সীমা ধারণা দিয়েছিল পাওয়েল। সেই সমুদ্র পৃষ্ঠ হলো ক্ষয়ের নিম্নসীমা থেকে উপত্যকার তলদেশের উচ্চতা, উপত্যকা তলদেশের উচ্চতা। আর জি কথার অর্থ হলো অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ এই যে বিষয়গুলো বা বিষয়গুলো উল্লেখ করলাম, যে নদীর জলপ্রবাহের গড় গতিবেগ, ডেপথ অর্থাৎ নদীর গভীরতা, নদীর দৈর্ঘ্য বরাবর জলতলের ঢাল বা কোণ, ঠিক আছে, অ্যাঙ্গেল, আর নদীর ক্ষয়ের নিম্নসীমা থেকে উপত্যকা তলদেশের উচ্চতা, জেড দিয়ে ডিনোট করলাম, আর জি দিয়ে দিলাম অভিকর্ষজ ত্বরণ। এই কটা বিষয়ের উপর নদীর শক্তি নির্ভর করে। ঠিক আছে, এই কটা বিষয়ের উপর নদীর শক্তি নির্ভর করে। তাই আমরা বলতে পারি যে নদীর শক্তি জলের গতিবেগ, জলের গভীরতা, জলতলের ঢাল ও ক্ষয়ের নিম্নসীমা থেকে উচ্চতার উপর নির্ভর করে। ঠিক আছে, এবার আমরা এক এক করে সবকটা মোটামুটি করে আলোচনা করি। এখানে প্রথমে আমরা দেখব যে ক্ষয়ের নিয়ন্ত্রক হিসাবে 1 নম্বর আলোচনা করব নদীর গতিবেগ। সবকটা পড়তে হবে না, এই সবকটা পড়তে হবে না, কিছু পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমরা নদীর গতিবেগটা প্রথমে পড়ি, যে কিভাবে নদীর গতিবেগ, জলের গতিবেগ নদীর শক্তিকে নিয়ন্ত্রণ করে। নদীর গতিবেগ, এটার ইংরেজি হলো রিভার ভেলোসিটি। এখানে রিভার ভেলোসিটি বা নদীর গতিবেগ যখন বলছি শুনবে ভালো করে, যে নদীর জলের গতিবেগ উপত্যকার যে তলদেশ আছে উপরের দিকে ক্রমশ বাড়ে। প্রথম পয়েন্ট মনে রাখবে যে তলদেশ থেকে নদীর গতিবেগ উপর দিকে বৃদ্ধি পায়। তার কারণ কি? উপত্যকার তলদেশ থেকে,
নদী উপত্যকা তলদেশ থেকে নদীর গতিবেগ উপরের দিকে বৃদ্ধি পায়। কারণ কি, নদীর যে গতিবেগ জলের উপরিতলের কাছাকাছি অথবা একটু নিচে সবচেয়ে বেশি হয়। অর্থাৎ মনে রাখবে যে এই যে এটা যদি আমরা উপত্যকা ভাবি, এটা উপত্যকা নদীর গতিবেগ সব থেকে বেশি কোথায় হবে? এই জায়গাগুলোতে সব থেকে নদীর গতিবেগ বেশি হবে। এই যে লাল কালি যে জায়গাগুলোতে দিচ্ছি, এই জায়গাগুলো থেকে এইটুকু জায়গার মধ্যে নদীর গতিবেগ সব থেকে বেশি হবে। তার কারণ কি, এই বরাবর এই বরাবর জলতল, আর এইখানে যেখানে এই কালারটা করলাম, এই জায়গাটায় কি হচ্ছে, নদীর ঘর্ষণ বলটা কাজ করছে বেশি, তাই তলদেশে গতিবেগ অত বাড়ে না। ঠিক আছে, তলদেশে অতখানি বাড়ে না। তারপরে এই যে এই সাইড বরাবর নদীর গতিবেগ অত বৃদ্ধি পায় না, কারণ এখানেও ঘর্ষণ বল কাজ করছে। তাই নদীর এই মাঝখানে যেখানে লাল কালারের আমি আঁকলাম, সেই জায়গাটায় নদীর গতিবেগ সব থেকে বেশি থাকে। ঠিক আছে, নদীর গতিবেগ সব থেকে বেশি থাকে। তার কারণ কি, নদীর এই পার্শ্ব দেশে নদীর জলের আন্দোলন সব থেকে বেশি, অর্থাৎ নদীর গতিবেগ পরিবর্তন হয় বেশি। পাশে জল কি হয়, নদীর তলদেশ এবং নদীর দুই সাইডে ধাক্কা অর্থাৎ ঘর্ষণজনিত কারণে গতিবেগ কম হয়। ঠিক আছে, এটা বোঝা গেল। আবার একেবারে উপরে নদীর জলের ওপরেও ঠিক আছে গতিবেগ কম হয়। বোঝা গিয়েছে বিষয়টা? তাই কি হয়, নদীর একদম উপরিভাগ থেকে জাস্ট একটু নিচে, নদীর একদম উপরিভাগ থেকে জাস্ট নিচে এই যে লাল কালারের এই অংশটায় সব থেকে গতিবেগ বেশি। ঠিক আছে, আর উপত্যকার দুই সাইডে গতিবেগ কম। তাই বলা হয়, এই শব্দটা মনে রাখবে যে পরীক্ষায় দিতে পারে এমসিকিউতে, যে নদীর একেবারে মাঝে এবং উপরিতল থেকে কিছুটা নিচে নদীর গতিবেগ বেশি। ঠিক আছে, নদীর গতিবেগ সব থেকে বেশি হয় উপত্যকার তলদেশ থেকে, নদীর গতিবেগ উপরের দিকে বৃদ্ধি পায়। আর নদীর একেবারে মাঝে এবং উপরিতল থেকে কিছুটা নিচে নদীর গতিবেগ বেশি। আর এখানে আর একটা মনে রাখবে শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ পরীক্ষায় আসার মতো, যে আইসোভেল। আইসোভেল বলতে বোঝায় যে নদীর প্রস্থচ্ছেদ বরাবর গতিবেগের বন্টন বা সমগতি রেখা। ঠিক আছে, এটা কি, নদীর প্রস্থচ্ছেদ বরাবর গতিবেগের বন্টন বা সমগতি রেখা দ্বারা দেখানো হয়। এই সমগতি রেখাটাকে কি বলা হয়? এই সমগতি রেখাটাকে বলা হয় আইসোভেল। কি দেখানো হয়? যে নদীর প্রস্থচ্ছেদ বরাবর গতিবেগের বন্টনকে আইসোভেল দ্বারা দেখানো হয়। ঠিক আছে, বেশ। তবে আমরা এটাও বুঝতে পারলাম যে নদীর যে গতিবেগ, সেটা নদীর তলদেশে যদি প্রচন্ড পরিমাণে ঘর্ষণ হয় তার জন্য কমে, আর নদীর পার্শ্বদেশেও নদীর গতিবেগ ঘর্ষণজনিত বলের জন্য কমে। তাই এর পরের প্রশ্ন, নদীর গতিবেগ নির্ভর করবে আরেকটা পয়েন্ট হলো যে অমসৃণতা। ঠিক আছে, অর্থাৎ যদি নদীর তলদেশ অমসৃণ বেশি হয়, ঠিক আছে, ঘর্ষণ বল অনেকটা বেশি কাজ করে।
তাই বেশি অমসৃণ মানে নদীর গতিবেগ কমবে। ঠিক আছে, তাই আমরা বলতে পারি নদীর উপত্যকা অমসৃণ হলে জলের গতিবেগ কমে। ঠিক আছে, আর বাকি এখানে যে পয়েন্টগুলো দেখছো এইগুলো সমুদ্র থেকে যতটা উচ্চতা বেশি তত ক্ষয় করার ক্ষমতা বাড়বে, সেটা বলছি। বেশ, এরপর আছে 3 নম্বরে আছে টার্বুলেন্স বা আন্দোলন। ঠিক আছে, টার্বুলেন্স বা আন্দোলন। টার্বুলেন্স বা আন্দোলন কি? যেখানে নদীর গতিবেগ পরিবর্তন হয়, নদীর গতিবেগ যে জায়গায় পরিবর্তন হয় তাকে বলা হয় আন্দোলন বা টার্বুলেন্স। ঠিক আছে, এখানে কি বলা হয়, এই আন্দোলন সাধারণত নদীর প্রবাহের দিকের সাথে, নদী যে দিক থেকে প্রবাহিত হচ্ছে, যে দিক বরাবর প্রবাহিত হচ্ছে দিকের সাথে কিছুটা কোনাকুনি ভাবে সাধারণত গড় গতিবেগের পরিবর্তনের দ্বারা তৈরি হয়। অর্থাৎ মনে রাখবে, নদীর যেখানে গড় গতিবেগের পরিবর্তন হচ্ছে সেই জায়গাতেই কি তৈরি হবে, এই আন্দোলন বা টার্বুলেন্স তৈরি হবে। ঠিক আছে, এখানে কি হচ্ছে, টার্বুলেন্সের আমি কটা ছবি আঁকছি। দেখো এখানে এ পয়েন্টে যে ছবিটা এঁকেছি সেখানে নদী প্রবাহিত হয়ে আসছিল, নদী এই বরাবর প্রবাহিত হয়ে আসছিল। হঠাৎ করে নদীর যে প্রশস্ততা, সামনের দিকটা, এই দিকটা নদীর পার, এই দিকটা হলো নদীর পার। ঠিক আছে, নদীর পার এই দিকটা। এবার নদী যখন এই দিক দিয়ে এলো, এই দিক দিয়ে যাচ্ছে, তখন এই বরাবর নদীর গতিবেগ তো বাড়লো, এদিকে বাড়ছে, কিন্তু এই দিক দিয়ে যখন জল যাচ্ছে, তখন আবার এইদিকে ফিরে আসছে কিছুটা, এরকম করে জল গিয়ে এরকম করে ফিরে আসছে। এটাকেই বলা হচ্ছে কি টার্বুলেন্ট। এখান দিয়ে গিয়ে আবার এইভাবে ফিরে আসছে জল, এর জন্য নদীতে কি তৈরি হয়, ঘূর্ণির তৈরি হয়। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে টার্বুলেন্ট। ঠিক আছে, এরকম করে নদীর জল সামনের দিকে যাচ্ছে, আর হঠাৎ করে প্রশস্ততা বেড়ে গেল বলে এখানে কি হলো, নদীর জলটা আবার পেছন দিকে ফিরে আসছে, আবার নদীর জলটা ফিরে আসছে, এটাকেই বলা হয় টার্বুলেন্ট। ঠিক আছে, এই দিকতে তো চলে গেল নদীর জলটা, কোনো অসুবিধা নেই, এই দিকটা যাচ্ছে, এই বরাবর যাচ্ছে। ঠিক আছে, কিন্তু মাঝখানের দুই সাইডের জলটা আবার এইদিকে পেছন দিকে ফিরে এলো, তাই এটাকে বলা হচ্ছে কি নদীর প্রশস্ততার জন্য প্রবাহ বিভক্তি। এটা চিত্র কি হবে, নদীর প্রশস্ততার জন্য প্রবাহ
বিভক্তি। ঠিক আছে, আর এটা হলো নদীর বাঁক। এবার নদীর বাঁকে নদীর জল যাচ্ছিল, কোনো অসুবিধা নেই। এইখান দিয়ে যখন হঠাৎ করে বাঁকটা বাড়লো, তখন নদীর জলটা সামনের দিকে যেতে গিয়ে আবার কিছুটা পেছন দিকে ঘুরে আসার প্রবণতা তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার সামনের দিকে গিয়ে পেছনের দিকে ঘুরে আসার প্রবণতা তৈরি হচ্ছে। এটাকেই বলা হচ্ছে কি টার্বুলেন্ট। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে টার্বুলেন্ট। জলটা কিছুটা এভাবে চলে গেল, আর গতি যেখানে হঠাৎ করে বাঁক নিল সেই জায়গাটা একটা টার্বুলেন্ট বা আন্দোলন তৈরি হলো। এটাকেই বলা হয় টার্বুলেন্ট। এটা কি হলো, কি জন্য হলো? এটা হলো নদী বাঁকের জন্য। ঠিক আছে, চিত্র কি হবে? নদী বাঁকে প্রবাহ বিভক্তি। বাঁকটা বাড়লো বলে হলো এইরকম বিষয়টা। ঠিক আছে, বাঁকটা এরকম বাড়লো বলে হলো। বোঝা গেছে? বেশ, এরপরে আর একটা আছে, যদি টার্বুলেন্ট হয় তবে নদীর গতিবেগ হঠাৎ করে কি হবে? কিছুটা কমে যাবে। তাই টার্বুলেন্ট দ্বারা আমরা বললাম কি গতিবেগের পরিবর্তন হওয়া, আর পরিবর্তন মানে কি কিছুটা কমে যাবে এখানে। আর এখানে সি পয়েন্টে এখানে দেখো, এখানে একটা বোল্ডার ছিল, বোল্ডার ছিল, এটা একটা বোল্ডার নদীর তলদেশে আছে। নদীর জল এবার যদি যায় এখান দিয়ে, তখন কি হবে? বিভক্ত হয়ে যাবে। নদীর জল এখান দিয়ে যদি প্রবাহিত হয় তবে কি হয়ে যাবে? এখান দিয়ে আসছিল, কিন্তু এই বোল্ডারের জন্য এই দিকে একটা ভাগ যাবে, এই দিকটা একটা ভাগ যাবে। ঠিক আছে, এর জন্য কি হচ্ছে? নদীর জল বিভক্ত হয়ে গেল। এটাকে বলা হয় কি টার্বুলেন্ট। কিসের জন্য হলো? প্রবাহ পথে বোল্ডার অবস্থানের জন্য হলো। চিত্র হবে প্রবাহ পথে বোল্ডার অবস্থানের জন্য। তবে আন্দোলন বোঝা গেল যে নদীর গতিবেগ হঠাৎ করে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয় যার জন্য নদীর গতিবেগের পরিবর্তন হয়। এখানে কি জন্য? এখানে হলো যে প্রশস্ততার জন্য নদী প্রবাহ বিভক্ত হয়ে গেল। এখানে হলো বাঁকের জন্য, আর এখানে হলো বোল্ডারের অবস্থানের জন্য। ঠিক আছে, এই কটা হলো যে আন্দোলন। আন্দোলন মানে বললাম কি যে নদীর গতিবেগের পরিবর্তন। এবার আমরা পড়ব এখানে আরেকটা শব্দ তোমাদের যেটা বললাম, খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে, আইসোভেল। আইসোভেল মানে কি? নদীর প্রস্থচ্ছেদ বরাবর গতিবেগের বন্টন বা সমগতি রেখা, যেখানে গতিবেগ সমান সেই জায়গাগুলোকে যোগ করা হয় যে রেখা দ্বারা, তাকে বলে আইসোভেল। এরপরে নদীর ক্ষয় পদ্ধতি। নদীর ক্ষয় পদ্ধতি ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই। নদীর ক্ষয় পদ্ধতি, নদীর নদীর ক্ষয় পদ্ধতি। নদীর ক্ষয় পদ্ধতি মেকানিজম অফ এরোশন বাই রিভার। ঠিক আছে, এইখানে নদীর ক্ষয় পদ্ধতি কি কি আছে আমি এক এক করে লিখছি আর একটা একটা করে ব্যাখ্যা করব। প্রথমে আছে অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয়, যেটাকে ইংরেজিতে বলা হয় কোরেশন। ঠিক আছে, যেটাকে বলা হয় কোরেশন। এই অবঘর্ষ ক্ষয় কখন তৈরি হয়? অবঘর্ষ ক্ষয় যখন নদীর জলের সঙ্গে অনেক নুড়িবালি কাকর তো ভেসে যায়, সে নুড়িবালি কাকর যখন উপত্যকা নদী উপত্যকা তলদেশে আঘাত করে ক্ষয় করে, তখন তাকে কি বলা হয়? অবঘর্ষ ক্ষয়। অর্থাৎ নদী জলস্রোতের সঙ্গে ক্ষয়প্রাপ্ত যে শিলাখণ্ডগুলো জলের সঙ্গে ভাসতে থাকে বা জলের স্রোতের সঙ্গে এগিয়ে যেতে থাকে, সেইগুলো উপত্যকার তলদেশে আঘাত করে যে ক্ষয় হবে,
তাকে বলা হবে কি নদীর অবঘর্ষ ক্ষয়। ঠিক আছে, নদীর অবঘর্ষ ক্ষয়। তবে সংজ্ঞায় যদি বলি কি হবে, বাহিত পলল নুড়ি প্রভৃতি দ্বারা আঘাতে উপত্যকার গাত্র বা তলদেশে যে ক্ষয় হয় তাকে বলে অবঘর্ষ ক্ষয়। ঠিক আছে, এখানে এটা একটা নদীর উপত্যকা, নদীর উপত্যকার জলে, এটা নদী উপত্যকার জল, এই জলে কি ভাসছে, এরকম বড় ছোট বড় নুড়ি বোল্ডার ভাসছে। এগুলো যখন এই তলদেশের এই জায়গাগুলোতে আঘাত করে ক্ষয় করবে তখন তাকে বলা হবে কি নদীর অবঘর্ষ ক্ষয়। ঠিক আছে, নদীর অবঘর্ষ ক্ষয়। এবার মনে রাখবে নদীর অবঘর্ষ ক্ষয়ের ফলে প্রধান ভূমিরূপ হিসাবে তৈরি হয় মন্থকূপ। মন্থকূপ, মন্থকূপ নদীর অবঘর্ষ ক্ষয়ের ফলে তৈরি হয়, নদীর তলদেশে ছোট ছোট গর্তের তৈরি হয়। ঠিক আছে, নদীর তলদেশের ছোট ছোট গর্ত তৈরি হয়। গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ হলো নদীর তলদেশের গর্ত। নদীর তলদেশের গর্ত, যেমন রাস্তায় দেখা যায় গর্ত, সেই রকমই মন্থকূপও একটা গর্ত। এটা হলো অবঘর্ষ ক্ষয়। 2 নম্বর পয়েন্ট হলো, আর মনে রাখবে যে নদীতে যদি এরকম নুড়ি বালি কাঁকড় কিছুটা থাকে, ঠিক আছে, প্রচুর পরিমাণে নয় অল্প পরিমাণে থাকে, তবে খুব ভালো রকম ভাবে সে কি করবে ক্ষয়টা বেশি করবে। যদি পরিষ্কার জল থাকে, সেখানে নুড়ি বালি কাঁকড় না থাকে, তবে সেখানে যে ক্ষয় হবে সেটাকে বলা হবে কি জলপ্রবাহ ক্ষয়। ঠিক আছে, সেটাকে বলা হয় জলপ্রবাহ ক্ষয় বা জলের চাপজনিত ক্ষয়। এটাকে বলা হয় ফ্লুইড বা হাইড্রোলিক স্ট্রেস। ঠিক আছে, এখানে কি হবে, যদি জলটা পরিষ্কার থাকে, সেই জল অনেকটা দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যায় নদীর। ঠিক আছে, সেই জলের আঘাতে যে ক্ষয় হবে, আলগা নরম শিলা খুলে যাবে, তাকে বলা হয় জলের চাপজনিত ক্ষয়। ঠিক আছে, এইখানে একটা উপত্যকা আঁকছি, দেখো এইখানে একটা উপত্যকা, অনেকটা দূর থেকে জল আসছে। ঠিক আছে, অনেকটা দূর থেকে আসছে। এবার এই জল যে আসছে, এই জল আসছে এই উপত্যকার সাইডে, যখন ধাক্কা লেগে ক্ষয় করবে, জলের আঘাতে আলগা শিলাস্তর যখন খুলে যাবে, তখন তাকে বলা হয় কি জলপ্রবাহ ক্ষয়। ঠিক আছে, এখানে মনে রাখবে অত বেশি ক্ষয় হবে না, শুধুমাত্র আলগা পাথরই খুলে যাবে, বেশি ক্ষয় হবে না, শুধুমাত্র আলগা পাথর, আলগা শিলা বা মাটি খুলে যাবে। ঠিক আছে, অর্থাৎ নরম শিলা ক্ষয় পাবে, নরম শিলা ক্ষয় পাবে, অর্থাৎ নরম শিলা মানে কাদা পাথর, কাদা পাথর জাতীয় শিলা ক্ষয় পাবে। ঠিক আছে, বোঝা গিয়েছে। এবার যদি কোনো জায়গায় প্রচন্ড পরিমাণে আঠালো জিনিস থাকে, আঠালো পদার্থ থাকে, তবে সহজে ক্ষয় করতে পারবে না। বোঝা গিয়েছে। এরপর আছে বুদবুদজনিত ক্ষয়। বুদবুদজনিত ক্ষয়কে বলা হয় ক্যাভিটেশন। বুদবুদ ক্ষয় বা ক্যাভিটেশন। মনে রাখবে যখন জলে আন্দোলন তৈরি হয়, একটু আগে বললাম জল যখন এরকম ঘুরে যায়, এরকম জল যখন আস্তে আস্তে ঘুরে যায়,
ঠিক আছে, ঘুরে যায়, তখন জলের মধ্যে কি তৈরি হয়? বুদবুদ তৈরি হয়। এরকম জল যখন ঘুরে যায় তখন জলের মধ্যে বুদবুদ তৈরি হয়। এই বুদবুদগুলোর ভেতরে কি থাকে? এই বুদবুদগুলোর ভেতরে বায়ু থাকে। এবার এই বায়ু ভর্তি বুদবুদ যদি কোনো শিলার ভেতরে ঢুকে যায়, ঠিক আছে, তখন কি হয়? একটা সময় শিলার ভেতরে ঢুকে যাওয়া বাবেল বা বুদবুদটা ক্ষয় পেয়ে যায়। সেই বাবেল বা বুদবুদ ফেটে যাওয়ার জন্য যে বায়ু বের হলো, সে বায়ুর চাপে যে ক্ষয় হয় সেটাকে বলা হয় বুদবুদ ক্ষয়। মনে রাখবে, যেখানে আন্দোলন তৈরি হয়, আন্দোলন এলাকায় ক্যাভিটেশন ক্ষয় বেশি হবে। ঠিক আছে, মনে রাখবে, আন্দোলন নদীর জলের যেখানে আন্দোলন হয় মানে টার্বুলেন্স হয়, সেখানে স্থানীয়ভাবে চাপ ও জলের ভ্যাপার প্রেসার তোমরা সবাই জানো, ভ্যাপার প্রেসার এর কাছাকাছি চলে যায়, তখনই বুদবুদ তৈরি হয়। এই বায়ুপূর্ণ বুদবুদ শিলার ফাটলে প্রবেশ করে যে ক্ষয় করে। মনে রাখবে, যেখানে জলের চাপ আর ভ্যাপার প্রেসার কাছাকাছি চলে যায় সেখানেই এই বায়ুপূর্ণ বুদবুদ তৈরি হয়। আর মনে রাখবে, আন্দোলন যেখানে হয়, এবার এই বুদবুদ যদি শিলার ভেতরে ঢুকে যায় তখন প্রায় এক সেমির বুদবুদ প্রায় 18 কেজি ওজনের হাতুড়ির মতো আঘাত করবে সেই শিলায়। ঠিক আছে, এই বুদবুদ কি করবে? 18 কেজি হাতুড়ির মতো আঘাত করে। ঠিক আছে, আর সাধারণভাবে আমরা যদি বলি যে এই বুদবুদ কোথায় তৈরি হবে? মনে রাখবে, জলে যদি বাধা তৈরি হয়, জলের যদি কোথাও মানে টার্বুলেন্ট তৈরি হয়, কোথাও বাধা তৈরি হয়, সেখানেই বুদবুদ তৈরি হবে। ঠিক আছে, বা ক্যাবিনেট বলছি, ক্যাভিটেশন ক্ষয় হবে। বুদবুদ মানেই তো ক্যাভিটেশন তৈরি হবে আর ক্ষয় হবে। এরপরে আরেকটা মনে রাখবে, যদি কোনো বুদবুদ 130 মিটার সেকেন্ড গতিবেগে কোনো শিলার উপর আছড়ে পড়ে বা নিক্ষিপ্ত হয়, গতিবেগে শিলার উপর নিক্ষিপ্ত হয়, তবে 60 এম স্কয়ার বা মিলিয়ন নিউটন বা প্রতি বর্গ
মিটার বলের তৈরি হয়, অর্থাৎ এতটা শক্তিশালী এই বুদবুদ। ঠিক আছে, বেশ। এরপরে আছে কি দ্রবণ ক্ষয়। দ্রবণ ক্ষয়টাই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দ্রবণ ক্ষয় বলতে কি বোঝায়? যে সমস্ত শিলা জলের সংস্পর্শে এসে গুলে যায়। ঠিক আছে, যে সমস্ত শিলা জলের সংস্পর্শে এসে গুলে যায় তখন সেটাকে বলা হয় কি দ্রবণ ক্ষয়। দ্রবণ ক্ষয়, এই দ্রবণ ক্ষয় বলতে বোঝায় কি যে জিপসাম ডলোমাইট, খনিজ লবণ, চক, চুন জাতীয় পদার্থ কি হবে? জলের সংস্পর্শে দ্রবীভূত হয়ে যাবে, মানে গুলে যাবে। দ্রবীভূত হয়ে এই ক্ষয় সম্পন্ন হয়। এই দ্রবণের ইংরেজিটা বলা হয়নি, দ্রবণের ইংরেজিটা হলো, মনে রাখবে, দ্রবণের ইংরেজিটা হলো, দ্রবণ বলতে বোঝায় করেশন, CORROSION, করেশনকে কি বলা হয়? দ্রবণ ক্ষয় বলা হয়। ঠিক আছে, বেশ। আর একটা আছে কি গুরুত্বপূর্ণ, আর একটা মনে রাখবে, ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয় কি হবে? ওই যে শিলা জলপ্রবাহের আঘাতে যেগুলো খুলে গেছিল, অর্থাৎ নদীর জলের সঙ্গে যে শিলাখণ্ডগুলো প্রবাহিত হয়, ধরে না এটা একটা নদী উপত্যকা। ঠিক আছে, এই নদী উপত্যকায় নদীর জলের সঙ্গে যে এই শিলাখণ্ডগুলো যখন প্রবাহিত হবে, এই শিলাখণ্ডগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষে উপনীত হবে। এই শিলাগুলো যদি একে অপরের সঙ্গে সংঘর্ষে উপনীত হয় তখন এইগুলো আরো ছোট ছোট হয়ে যাবে। এটার সঙ্গে এটা ধাক্কা লেগে কি হবে? এরকম ছোট ছোট তৈরি হবে, এরকম ছোট ছোট তৈরি হবে। ঠিক আছে, এটার সঙ্গে এটা ধাক্কা লেগে এরকম ছোট ছোট তৈরি হয়ে যাবে। এটাকে বলা হয় কি ঘর্ষণ ক্ষয়। এটার সঙ্গে এটা যদি ধাক্কা লাগে কি হবে? এটাও ছোট ছোট হয়ে যাবে, এটা ছোট ছোট হয়ে যাবে। অর্থাৎ শিলা ধাক্কা লাগবে একে অপরের সঙ্গে, যখন ক্ষয় হবে সেটাকে বলা হয় ঘর্ষণ ক্ষয়। আর হ্যাঁ, দ্রবণ ক্ষয়ের আরেকটা ইংরেজি নাম আছে, মনে রাখবে, সলিউশন। এই ঘর্ষণ ক্ষয়ের ইংরেজি মনে রাখবে অ্যাব্রেশন। এখানে কি হবে? শিলা একে অপরের সঙ্গে, এরকম একটা বড় শিলা, এর সঙ্গে এটা ধাক্কা লেগে এরকম ছোট ছোট হবে, আবার এদের সঙ্গে এদের ধাক্কা লেগে আরো ছোট ছোট হয়ে যাওয়াটাকে বলা হয় কি ঘর্ষণ ক্ষয়। ঠিক আছে, শিলা একে অপরের সঙ্গে ঠোকাঠুকিতে যে ক্ষয় হয় তাকে ঘর্ষণ ক্ষয় বলে। ঠিক আছে, এই কটা হলো ঘর্ষণ ক্ষয়। আর এরপরে আমরা পড়ব যে নদীর বহন কাজের মধ্যে কি কি আছে। এরপরে আমরা পড়ব, নদীর তো ক্ষয় কাজ হয়ে গেল, নদীর ক্ষয় কাজের পদ্ধতি। এরপরে আমরা পড়ব যে মেকানিজম অফ ডিপোজিশন, মেকানিজম অফ ট্রান্সপোর্টেশন,
বহন কাজের পদ্ধতি, নদীর বহন কাজের পদ্ধতি বা মেকানিজম অফ রিভার ট্রান্সপোর্টেশন। প্রথম আসবে যে ভাসমান প্রক্রিয়া। ভাসমান প্রক্রিয়া, ঠিক আছে। ভাসমান প্রক্রিয়ার ইংরেজি কি হবে? এটা হবে ফ্লোটিং প্রসেস। এখানে একটা কারেকশন করে নাও, এখানে যেটা আমি ঘর্ষণ ক্ষয় লিখেছি তার ইংরেজি হবে অ্যাট্রিশন, ঠিক আছে, অ্যাব্রেশন নয়, অ্যাট্রিশন। অ্যাট্রিশন, অ্যাট্রিশন মানে কি? একে অপরের সঙ্গে সংঘর্ষ করে যে ছোট ছোট বোল্ডারে পরিণত হলো, বড় বোল্ডার ছোট বোল্ডারে পরিণত হলো। আর অ্যাব্রেশন ছিল আমাদের কি? যে অ্যাব্রেশন বা কোরেশন, অ্যাব্রেশন বা কোরেশন ছিল কোনটা? যেটা আমরা অবঘর্ষ ক্ষয় পড়লাম। এর আরেকটা ইংরেজি আছে কি? অ্যাব্রেশন। বেশ, এইখানে জলপ্রবাহ বা ভাসমানজনিত প্রক্রিয়ার মধ্যে কি হবে? যেগুলো জলে ভাসতে পারছে, যে সমস্ত ছোট ছোট কণাগুলো খুব সূক্ষ্ম সেগুলো ভাসতে থাকছে, সেই ভাসমান জিনিসগুলো ভাসতে ভাসতে নদীর জলের সঙ্গে এগিয়ে চলে, সেটাকে বলা হয় ভাসমান প্রক্রিয়া, ঠিক আছে। নদীর জলের সঙ্গে ভাসতে ভাসতে যেগুলো চলে যাচ্ছে সেটাকে বলা হয় ভাসমান প্রক্রিয়া। এরপর আছে কি? লম্ফদান প্রক্রিয়া। 2 নম্বর আছে লম্ফদান। লম্ফদান প্রক্রিয়া বলতে বোঝায় যে নদীর তলদেশ তো সমান নয়, নদীর তলদেশ এরকম উঁচু নিচু। এবার নদীর তলদেশে যে পদার্থগুলো আছে, নদীর জলের সঙ্গে যে পদার্থগুলো আছে সেইগুলো একবার নিচে নামবে, আবার জলের আঘাতে আবার উপরে উঠবে, এরকম লাফাতে লাফাতে সামনের দিকে এগিয়ে যাবে, সেটাকে বলাই কি? লম্ফদান প্রক্রিয়া, ঠিক আছে। লাফাতে লাফাতে সামনের দিকে এগিয়ে যাবে, সেটাকে বলা হয় কি? লম্ফদান প্রক্রিয়া। একবার উপরে উঠবে, আবার নিচে নামবে, একবার উপরে উঠবে, আবার নিচে নামবে, এরকম করে লাফাতে লাফাতে সামনের দিকে এগিয়ে যাবে, এটাকে বলা হয় লম্ফদান প্রক্রিয়া, ঠিক আছে। এরপর আরেকটা আছে কি? আকর্ষণ প্রক্রিয়া। আকর্ষণ প্রক্রিয়া, আকর্ষণ প্রক্রিয়া কি হবে? বড় বড় শিলাখণ্ডগুলো নদীর জলের টানে, বড় বড় শিলাখণ্ডগুলো নদীর জলের টানে এগিয়ে যাবে। ভাসমান প্রক্রিয়া কি বললাম? যে সূক্ষ্ম বালি কাদা ভাসতে ভাসতে এগিয়ে যাবে। লম্ফদানে কি হবে? নদীর তলদেশ অসমান জন্য একটু বড় শিলা লাফিয়ে সামনে এগিয়ে যাবে। আর আকর্ষণ প্রক্রিয়া কি? যে জলের টানে পাথর, বড় পাথর, অবশ্যই বড় পাথর ও বোল্ডার সামনে এগিয়ে যাবে, এটাকে বলা হয় কি? আকর্ষণ প্রক্রিয়া, ঠিক আছে। আর এগুলো হলো ট্রান্সপোর্টেশন প্রক্রিয়া। আর এরপরে আমরা পড়বো যে নদীর ক্ষয়কার্যের যে প্রক্রিয়াগুলো হয়ে গেল। এরপরে আমরা পড়বো আর তেমন কিছু নেই। নদীর ক্ষয়কার্য, সঞ্চয় কার্য, বহন কার্য হয়ে গেল। সঞ্চয় কার্য তেমন কিছু নয়। সঞ্চয় কার্য মনে রাখবে যে এইখান থেকে প্রশ্ন যদি দেয়, কি দেবে? যে কোন প্রক্রিয়াটা, এই যে যেমন এখানে বললাম ঘর্ষণ প্রক্রিয়া সংজ্ঞাটা তুলে দেবে,
আর বলবে এটা কোন প্রক্রিয়ার সঙ্গে জড়িত। বুদবুদ ক্ষয় কোথায় হয়, তারপরে অবঘর্ষক হয় কেমন ভাবে হয় সের উদাহরণ দেবে আর ভূমিরূপের নাম দেবে। আর এখানে বুদবুদ ক্ষয়ের মাধ্যমে যে ভূমিরূপ তৈরি হয় সেটা মনে রাখবে। এটা কি হবে, বুদবুদ ক্ষয়ের জন্য যে ভূমিরূপ তৈরি হয় সেটা হলো প্রপাতকূপ। প্রপাতকূপ স্পেশালি বুদবুদ ক্ষয়ের জন্য হয়। ঠিক আছে, প্রপাতকূপ বুদবুদ ক্ষয়ের জন্য স্পেশালি হয়। আমরা যখন ভূমিরূপ পড়বো তখন বলবো। ঠিক আছে, তবে এইখানে বোঝা গেল যে নদীর বুদবুদ ক্ষয় কি। ঠিক আছে, নদীর বুদবুদ ক্ষয় কি আর নদীর বহন কার্য কি কি আছে। আর সঞ্চয় কাজ কি আছে, সঞ্চয় কাজ তেমন কিছু নেই। যেখানে নদীর গতিবেগ কমে যাবে, যেখানে নদীর গতিবেগ কমে যাবে বা নদী হ্রদে যেখানে নদীর গতিবেগ কমে যাবে এবং নদী কোনো একটা জায়গায় হ্রদে গিয়ে পতিত হবে, সেইখানেই কি হবে, নদীর সঞ্চয় কাজ হবে, রিভার ডিপোজিশন হবে। রিভার ডিপোজিশন হবে। আকর্ষণ প্রক্রিয়াকে ইংরেজিতে বলা হয় অ্যাট্রাকশন। ঠিক আছে, আর লম্ফদানকে বলা হয় ডিসপার্সাল। ডিসপার্সাল প্রসেস। বেশ, এবার সঞ্চয় কাজ কি, নদী কোনো সমুদ্র বা হ্রদে গিয়ে যখন পড়বে তখন যা বয়ে এনেছিল সব জমা করে দেবে। নদী সমুদ্র বা হ্রদে পতিত হলেই সঞ্চয় হয়। নদী হ্রদ বা সমুদ্রে পতিত হলে নদীর সঞ্চয় হয়। আর নদীর নিম্ন গতিতেও নদীর সঞ্চয় কাজ চলে। এরপরে আমরা দেখব যে নদীর গতিবেগ। নদীর গতিবেগ কি কি আছে। ঠিক আছে, নদীর গতিবেগ কি কি আছে। নদী সাধারণত তিনটে গতি দেখা যায়। একটা আদর্শ নদীর তিনটে গতিবেগ দেখা যায়, অর্থাৎ নদীর বিভিন্ন গতি বা রিভার কোর্স। নদীর তিনটে গতি কি কি, নদীর তিনটি গতি আমি এখানে আঁকছি আর বৈশিষ্ট্যগুলো এক এক করে বলছি। এটা একটা নদীর, এখানে দেখো নদীর, এটা হলো উচ্চ গতি, এটা হলো মধ্যগতি, এটা হলো নিম্ন গতি। নিম্ন গতিতে একটা সমুদ্রে গিয়ে শেষ পর্যন্ত পতিত হতে পারে। ঠিক আছে, যদি আদর্শ নদী হয় তবেই এই তিনটে গতির যে নদী থাকবে তাকে বলা হয় আদর্শ নদী। আদর্শ নদী। এবার এই আদর্শ নদী ভারতের গঙ্গাকে বলা যেতে পারে। গঙ্গা, গঙ্গা ভারতের একটা আদর্শ নদী। এবার এই নদীর উচ্চ গতিতে কি হবে, নদীর উচ্চ গতিতে সাধারণত ক্ষয় কাজ হবে, ক্ষয় কাজ হবে। মধ্য গতিতে কি হবে, বহন কাজ হবে বেশি। আর নিম্ন গতিতে কি হবে, সঞ্চয় কাজ বেশি হবে। ঠিক আছে, বোঝা গেছে। আর ক্ষয় কাজ উচ্চ গতিতে কি হবে, বেশি করে নিম্ন ক্ষয় হবে, নিম্ন ক্ষয় বেশি হবে। উচ্চ গতিতে নিম্ন ক্ষয় বেশি, মধ্য গতিতে পার্শ্ব ক্ষয় হবে, বেশি করে পার্শ্ব ক্ষয়। যদি ক্ষয় হয় পার্শ্ব ক্ষয় বেশি হবে। আর কি হবে, নিম্ন গতিতে, নিম্ন গতিতে এখানে অবক্ষেপণ হবে। অবক্ষেপণ মানে সঞ্চয় হবে বেশি। ঠিক আছে, এই কটা মনে রাখবে। আর উচ্চ গতিতে যে উপত্যকা আছে, উচ্চ গতিতে উপত্যকার আকৃতি কেমন হবে, উচ্চ গতিতে উপত্যকার আকৃতি এরকম ভি শেপের হবে, ভি শেপের হবে। ঠিক আছে, আর মধ্য গতিতে নদী উপত্যকার আকৃতি কিছুটা চওড়া হবে, একটু চওড়া হবে, কারণ এখানে পার্শ্বক্ষয়ও হয় বলে। আর নিম্ন গতিতে নদী উপত্যকার আকৃতি অনেকটা গামলার মতো হবে, অতটা জল থাকবে না কিন্তু হবে কি একটা গামলার মতো এরকম। ঠিক আছে,
তবে এটা হলো উচ্চ গতির, এটা হলো মধ্য গতির, আর এটা হলো নিম্ন গতির। এবার দেখবে যে উচ্চ গতিতে জল সব থেকে কম থাকবে, উচ্চ গতিতে জল সব থেকে কম থাকবে, একদম নিচে জল থাকবে, কারণ নদী এখানে কি খরস্রোতা বেশি। উচ্চ গতিতে নদী খরস্রোতা বেশি, মধ্য গতিতে জলটা একটু বেশি থাকবে কারণ একটু গতিবেগ কমেছে। আর নিম্ন গতিতে একদম বেশি জল থাকবে, সব থেকে বেশি জল থাকবে নিম্ন গতিতে। ঠিক আছে, নিম্ন গতিতে সব থেকে বেশি জল থাকবে। আর এখানে কি কি ভূমিরূপ তৈরি হবে, এখানে তাহলে উচ্চ গতির বৈশিষ্ট্য এক এক করে লিখি। উচ্চ গতির বৈশিষ্ট্য, এখানে একটা বৈশিষ্ট্য যদি বলি উচ্চ গতির, এখানে নদী ঢাল খাড়া ও অমসৃণ, নদী ঢাল খাড়া ও অমসৃণ। ঠিক আছে, মধ্য গতিতে কি হয়, মধ্য গতিতে ঢালু ও মসৃণ হয়, ঢাল। আর নিম্ন গতিতে প্রায় ঢালহীন, নিম্ন গতিতে প্রায় ঢালহীন। ঠিক আছে, নিম্ন গতিতে প্রায় ঢালহীন। উচ্চ গতিতে কেমন ভূমিরূপ তৈরি হবে, উপত্যকার আকৃতি আই বা ভি অক্ষরের মতো হবে, উপত্যকা। আর মধ্য গতিতে কিছুটা প্রশস্ত হবে, আর মধ্য গতিতে প্রশস্ত, আর নিম্ন গতিতে কি হবে, গামলার মতো হবে, গামলার মতো অনেকটা প্রশস্ত হবে, গামলার মতো অগভীর, গামলার মতো হবে আর অগভীর হবে। প্রশস্ত হবে কিছুটা, প্রশস্ত মাঝারি, আর গভীরতা মাঝারি, গভীরতা মাঝারি। আর নদী ঢালের এইখানে কি হবে, এখানে সুগভীর হবে, উপত্যকা আয় এবং ভি আকৃতির, আর সুগভীর হবে। বেশ, এটা হয়ে গেল। আর কি বৈশিষ্ট্য হতে পারে, এখানে জল খুব কম, এখানে জল মাঝারি, এখানে জল সব থেকে বেশি। ঠিক আছে, জল বেশি। এখানে কি হবে, নিম্নক্ষয় বেশি, এখানে পার্শ্বক্ষয় বেশি, আর এখানে হবে সঞ্চয়। সামান্য পার্শ্বক্ষয় হতে পারে, মানে নদীর পাড় ভাঙতে পারে, সামান্য পার্শ্বক্ষয়, আর সঞ্চয় বেশি হবে। ঠিক আছে, আর এখানে কি কি ভূমিরূপ হবে, উচ্চ গতিতে ভূমিরূপ হবে গিরিখাত, ক্যানিয়ন, আর গিরিখাত, ক্যানিয়ন, মন্থকূপ, জলপ্রপাত। গিরিখাত, ক্যানিয়ন, মন্থকূপ, জলপ্রপাত, প্রপাতকূপ, প্রপাতকূপ। আর এখানে কি হবে, এখানে হবে মিয়েন্ডার, মানে নদীর আঁকাবাঁকা গতিপথ, মিয়েন্ডার, স্বাভাবিক বাঁধ, স্বাভাবিক বাঁধকে বলা হয় লিভি। তারপরে কি তৈরি হবে, তারপরে তৈরি হবে অশুক্রাকৃতি হ্রদ, মানে অক্সব্লো লেক, অশুক্রাকৃতি হ্রদ। আর এখানে তৈরি হবে কি, নিম্ন গতিতে বদ্বীপ, খাড়ি, আর প্লাবনভূমি।
এই কটা ভূমিরূপ তৈরি হবে। ঠিক আছে, গঙ্গা নদী, এরপরে গঙ্গাকে বললাম কি আমরা আদর্শ নদী। গঙ্গা যদি আদর্শ নদী হয় তবে গঙ্গার উচ্চগতি, গঙ্গা আদর্শ নদী, এর উচ্চগতি কোথা থেকে কোথায় আছে? উচ্চগতি আছে গোমুখ থেকে হরিদ্বার। গোমুখ থেকে হরিদ্বার। নিম্নগতি কোথা থেকে আছে? নিম্নগতি আছে হরিদ্বার থেকে ধুলিয়ান। সরি, নিম্নগতি বলছি, মধ্যগতি। হরিদ্বার থেকে ধুলিয়ান। নিম্নগতি কোথা থেকে আছে? নিম্নগতি আছে ধুলিয়ান থেকে সাগরদ্বীপ মানে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গার নিম্নগতি। ঠিক আছে, তবে এখানে আমাদের নদী সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনা হয়ে গেল। নদীর গতিবেগ, নদীর ক্ষয়কার্য এবং নদীর আন্দোলন সবকটাই হয়ে গেল। ঠিক আছে, এর আগের ক্লাসে আমরা পুল, রিপিল, নদীর খাতের আকৃতি এইগুলো পড়েছি। তোমরা যারা ক্লাস দেখোনি পরপর দেখো, ভালো হবে। ঠিক আছে, এর পরের ক্লাসেই আমাদের আর দুটো ক্লাস হলেই আমাদের নদী সম্পর্কিত টোটাল ক্লাস শেষ হয়ে যাবে। এরপরের ক্লাসে আমরা কি পড়বো? এরপরের ক্লাসে আমরা পড়বো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, নদীর ক্ষয়কার্য ফলে সৃষ্ট ভূমিরূপ, আর নদীর সঞ্চয় কাজ ফলে সৃষ্ট ভূমিরূপ। এই দুটো পড়লে আমাদের নদী সংক্রান্ত সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ, জয় ভারত।